হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করছি সবাই বেশ ভালো আছি। আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে অ্যামাগা লেখচিত্র। এই অ্যামাগা লেখচিত্র সম্পর্কে জানতে গেলে প্রথমে যে বিষয়টি জানা প্রয়োজন সেটি হচ্ছে অ্যামাগা লেখচিত্র আসলে আমাদের কাছে কোন ইনফরমেশনটা ডেলিভারি করবে। দেখো, অ্যামাগা লেখচিত্র আমাদের কাছে যে ইনফরমেশনটা ডেলিভারি করবে সেটা হচ্ছে একটা বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাসের মধ্যে কতটুকু পার্থক্য আছে, বা একটা আদর্শ গ্যাস থেকে বাস্তব গ্যাসগুলো কতটুকু বিচ্যুত হয়। খুব সহজ করে বললে, অ্যামাগা লেখচিত্র আমাদের কাছে যেই ইনফরমেশনটা ডেলিভারি করবে সেটা হচ্ছে আদর্শ গ্যাস থেকে বাস্তব গ্যাসগুলো কতটুকু বিচ্যুত হচ্ছে বা কতটুকু তাদের আচরণ নষ্ট হয়ে যাচ্ছে, এই বিষয়টা অ্যামাগা লেখচিত্র আমাদের কাছে প্রোভাইড করবে। দ্বিতীয় কথা, অ্যামাগা লেখচিত্রের ভিত্তিটা আসলে কি? অ্যামাগা লেখচিত্রের ভিত্তি হলো রবার্ট বয়েলের সূত্র। রবার্ট বয়েলের সূত্রে আমরা জেনে আসছিলাম স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। দেখো, রবার্ট বয়েল আসলে যে কথাটি বলছিল সেটি হচ্ছে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক, অর্থাৎ চাপ বাড়াইলে গ্যাসের আয়তন কমে যায়, চাপ কমাইলে গ্যাসের আয়তন বেড়ে যায়। এখান থেকে আমরা লিখতে পারবো ভি সমান কে ইন্টু 1/পি, অথবা এটাকে তোমরা সাজায় এভাবে লিখতে পারো পিভি সমান কে। অর্থাৎ আদর্শ গ্যাসের ক্ষেত্রে তোমরা যখন এক্সপেরিমেন্ট করবা, গ্যাসের চাপ এবং আয়তন তুমি যেভাবে কমাও বাড়াও না কেন, দিন শেষে পিভি এর মান একটা ধ্রুব সংখ্যা হবে। চাপ বাড়াইলে আয়তন অটোমেটিক কমা যাবে, চাপ কমাইলে আয়তন অটোমেটিক বেড়ে পিভি এর মানটা সবসময় একটা ধ্রুব সংখ্যা থাকবে। এবং আদর্শ গ্যাস কোন গ্যাসগুলো? আদর্শ গ্যাস হলো ওই সকল গ্যাস যারা পিভি সমান এনআরটি এই সূত্র মেনে চলে। আর যারা এই সূত্র মেনে চলবে না তারা বাস্তব গ্যাস। বাস্তব গ্যাসগুলো কোন সূত্র মেনে চলে? পিভি সমান জেড এন আর টি। এখানে জেড এর পরিচয় হলো সংকোচনশীলতার গুণাঙ্ক। দেখো, আমরা আদর্শ গ্যাসের জন্য যখন রবার্ট বয়েলের সূত্র অনুসারে পিভি বনাম পি এর লেখচিত্র অঙ্কন করব, একটা লেখচিত্রের এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ থাকে। এক্স অক্ষ বরাবর আমরা নিলাম পিভি এবং ওয়াই অক্ষ বরাবর নিলাম আমরা পি। যেহেতু তোমরা জেনে আসছো যে রবার্ট বয়েলের সূত্রে পিভি এর মান সবসময় ধ্রুব সংখ্যা থাকবে, তুমি পি এর মান বাড়াও কমাও, এর সাথে পিভি এর মানের কোনো চেঞ্জ হবে না। পিভি এর মান সর্বদা একটা ধ্রুব সংখ্যা। এবার গ্রাফ সম্পর্কে তোমাদের খুব সহজ একটা ধারণা যদি আমি বলি, গ্রাফের এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ থেকে এরকম একটা রেখা উপরের দিকে উঠে যাচ্ছে, এটার মানে হলো এক্স এর মানও বাড়তেছে, ওয়াই এর মানও বাড়তেছে। এরকম যদি কোনো লেখচিত্র দেখো নিচের দিকে নামতেছে, তার মানে এক্স এর মান বাড়ার সাথে সাথে ওয়াই এর মান কমে যাচ্ছে, ঠিক আছে? আবার যদি কখনো এরকম দেখো, এরকম লেখচিত্র এক্স এর মান বাড়তেছে কিন্তু ওয়াই এর মান বাড়তেছে না, তো এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স অক্ষ বরাবর পি নেওয়া হয়েছে, ওয়াই অক্ষ বরাবর পিভি নেওয়া হয়েছে। যদি আমরা আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি বনাম পি লেখচিত্র অঙ্কন করি, খুব ভালোভাবে মনে রাখো লেখচিত্রটি হবে এক্স অক্ষের সমান্তরাল। এইটা তো আইডিয়াল গ্যাসের জন্য, কিন্তু বাস্তব গ্যাসগুলো এই সূত্র তো মেনে চলবে না, যার কারণে তাদের ডেভিয়েশন হবে। এই সেম এক্সপেরিমেন্টাল ডাটার উপর ভিত্তি করে যখন আমরা বাস্তব গ্যাসের লেখচিত্র অঙ্কন করব, তখন দেখব বাস্তব গ্যাসের রেখাগুলো দুই রকমের হচ্ছে। কিছু রেখা একদম আদর্শ অবস্থা থেকে সরাসরি ওপরের দিকে উঠে যাচ্ছে। দেখো, একটু মনে করার চেষ্টা করো, এই যে এই লেখচিত্র, এটা হলো আদর্শ গ্যাসের জন্য যেটা এক্স অক্ষের সমান্তরাল। যেই লেখচিত্রগুলো ওপরের দিকে উঠে যাচ্ছে এগুলো বাস্তব গ্যাসের জন্য। অথবা আরও এক ধরনের লেখচিত্র পাবা তোমরা, রেখা যেগুলো নিচের দিকে নামবে তারপরে ওপরের দিকে উঠবে। এই যে সরল রেখা থেকে যেটা এক্স অক্ষের সমান্তরাল ছিল, এখান থেকে যে রেখাগুলো ওপরের দিকে উঠে যাচ্ছে বা যে রেখাগুলো নিচের দিকে নেমে যাচ্ছে, এদের আসলে বিচ্যুত হয়েছে। এখন বিচ্যুত কতটুকু হয়েছে এটা আমরা কিভাবে বুঝবো? এই সমান্তরাল রেখা থেকে নতুন যে রেখাগুলো আমরা উৎপন্ন করতেছি বা যে রেখাগুলো ড্র করতেছি, এগুলা যত ওপরে উঠবে বা যত নিচে নামবে ওই গ্যাসের জন্য বিচ্যুতি তত বেশি হবে। এখন এখানে আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস পরীক্ষা অনেক সময় চলে আসে। আমরা যে গ্রাফটা অঙ্কন করলাম পিভি বনাম পি, এটাকে অনেক সময় পিভি বনাম পি না বইলা জেড বনাম পিও বলা হয়। কেন? দেখো, এই যে আমরা দেখে আসছি বাস্তব গ্যাসের ক্ষেত্রে পিভি সমান জেড এন আর টি। জেড হলো সংকোচনশীলতার গুণাঙ্ক। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি পিভি আর জেডের মধ্যে সম্পর্ক সমানুপাতিক, তাই আমরা পিভিকে জেড দ্বারা রিপ্লেস করতে পারি। অর্থাৎ যেখানে তোমরা পিভি দেখতে পাচ্ছ, এটার পরিবর্তে জেড দিলেও কোনো সমস্যা হবে না। এবার এই যে আমরা দেখলাম বাস্তব গ্যাসের রেখাগুলো আদর্শ অবস্থা থেকে বিচ্যুতি হচ্ছে। বিচ্যুতির প্রকৃতি দুই ধরনের হচ্ছে, কিছু রেখা ওপরে যাচ্ছে, কিছু রেখা নিচের দিকে আসছে। যেই রেখাগুলো ওপরের দিকে যাচ্ছে তাদেরকে আমরা বলবো ধনাত্মক বিচ্যুতি, আর যেই রেখাটি প্রথমে নিচে নামছে তারপরে আবার ওপরের দিকে যাচ্ছে, এটাকে আমরা বলবো ঋণাত্মক বিচ্যুতি। তাহলে বিচ্যুতি কয় ধরনের হইতে পারে? দুই ধরনের, একটা ধনাত্মক বিচ্যুতি আর একটা ঋণাত্মক বিচ্যুতি। এটা কেন হয় আমরা একটু পরে ডিসকাস করব। এখন দেখো, আমরা যে সংকোচনশীলতার গুণাঙ্ক বললাম জেড, এই জেড নিয়ে একটু পড়াশোনা করে আসি। জেড জিনিসটা কি? জেড হচ্ছে বাস্তব গ্যাসের আয়তন। বাস্তব গ্যাস
এই বাস্তব গ্যাসের ভলিউম এবং আদর্শ গ্যাসের ভলিউম, বাস্তব গ্যাসের ভলিউম এবং আদর্শ গ্যাস এর ভলিউমকে আমরা যখন অনুপাত আকারে লিখব তখন যে নতুন চলকটা তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে সংকোচনশীলতার গুণাঙ্ক বা জেড বা কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর। তাহলে জেড জিনিসটা কি? বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাসের আয়তনের অনুপাত। এখন এই জেডের মান বিভিন্ন রকমের হইতে পারে, জেড সমান 1 হইতে পারে, জেড সমান গ্রেটার দেন 1 হইতে পারে, আবার জেড সমান লেস দেন 1ও হইতে পারে। এখন একটু ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো জেডের মান আমরা কিভাবে বের করব? বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাসের আয়তনের অনুপাত। আচ্ছা, বাস্তব গ্যাসের আয়তন যদি বেশি হয় কখনো আর আদর্শ গ্যাসের আয়তন কম হয়, অর্থাৎ উপরের সংখ্যাটা বড় নিচের সংখ্যাটা যদি ছোট হয়, তাহলে কি হবে? একটা বড় সংখ্যাকে ধরো 5কে ভাগ দিচ্ছ 2 দ্বারা, তাহলে এই মানটা সবসময় 1-এর চাইতে বড় হয়ে যাবে। ঠিক তেমনি বাস্তব গ্যাসের আয়তন যখন বেশি হবে, আদর্শ গ্যাসের আয়তন কম, তখন সেই মানটা হবে 1-এর চাইতে বড়, যেটাকে আমরা বলছি জেড গ্রেটার দেন 1। জেড গ্রেটার দেন 1 এই মুহূর্তে ভি রিয়াল বলতে আমি বুঝাইতেছি রিয়াল গ্যাস বা বাস্তব গ্যাসের আয়তন বেশি। কার চাইতে বেশি? আদর্শ গ্যাসের চাইতে, ভি আইডিয়াল। এবার যদি দুইটার আয়তন কখনো সমান হয়ে যায়, বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাস, তাহলে দুইটা ক্যান্সেল আউট হয়ে উপরে নিচে ক্যান্সেল আউট হয়ে কি থাকবে? আলটিমেটলি 1 থাকবে, কারণ হর আর লব সেম হয়ে গেলে দুইটা কেটে গিয়ে আলটিমেটলি 1 থাকে। কখনো যদি বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাসের আয়তন সমান হয়ে যায়, তাহলে জেড এর মান হয়ে যাবে 1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ভি রিয়াল ইকুয়াল ভি আইডিয়াল যখন হবে তখন আমরা বলবো কম্প্রেসিবিলিটি ফ্যাক্টরের মান 1। এবার কখনো যদি এমন হয় যে আদর্শ গ্যাসের আয়তনই বেশি আর বাস্তব গ্যাসের আয়তন কম, তখন কি হবে? জেড লেস দেন 1। তো এখান থেকে আমরা লিখে রাখি ভি আইডিয়ালটা বড় হবে, আইডিয়াল, আর ভি রিয়ালটা যদি কখনো ছোট হয় তখন আমরা বলবো যে এইখানে জেড এর মান লেস দেন 1। এখন এই জেড এর মান গ্রেটার দেন 1, লেস দেন 1 এবং জেড ইকুয়াল 1 এর সম্পর্কটা কি আসলে? এটা দিয়ে আমরা কি করব? ভাই জেনে রাখো, জেড এর মান যখন 1 হয় তখন ওই গ্যাসগুলো হয় আদর্শ গ্যাস। জেড এর মান যদি কখনো গ্রেটার দেন 1 বা লেস দেন 1 হয়, তার মানে আমরা বুঝতে পারবো যে ওই গ্যাসটি বাস্তব গ্যাস, ওইটা আদর্শ অবস্থা থেকে বিচ্যুত হয়ে গেছে, তার চরিত্রকে নষ্ট করে ফেলছে। যদি কখনো দেখতে পাও জেড এর মান গ্রেটার দেন 1, তাহলে বলে দিবা এখানে বিচ্যুতি হয়েছে এবং ওই বিচ্যুতির মানটা ধনাত্মক। যদি কখনো জেড লেস দেন 1 হয়, তাহলে আমরা বলবো এখানে যে বিচ্যুতিটা হচ্ছে সেই বিচ্যুতিটা ঋণাত্মক। তাহলে আমি এখানে সুন্দর করে লিখে রাখি জেড গ্রেটার দেন 1 মানে এখানে ধনাত্মক বিচ্যুতি, ধনাত্মক বিচ্যুতি। আর জেড লেস দেন 1 যদি কখনো হয়, তাহলে এটাকে আমরা বলে দেব ঋণাত্মক বিচ্যুতি, ঋণাত্মক বিচ্যুতি। এবার দেখো পিভি বনাম পি, সেই লেখচিত্রটা যদি আমরা আরও একবার ড্র করি, আমাদের ওয়াই অক্ষে আছে পিভি এবং এক্স অক্ষে রাখছি আমরা পি। আদর্শ গ্যাসের জন্য কেমন হবে? এক্স অক্ষের সমান্তরাল, যেখানে জেড সমান 1 হবে। এবার যেই রেখাগুলো ডিরেক্ট ওপরের দিকে উঠবে এদের ধনাত্মক বিচ্যুত হবে, এদের ক্ষেত্রে জেডের মান হবে গ্রেটার দেন 1। আর যেই রেখাগুলো প্রথমে নিচে নামবে এবং ওপরের দিকে উঠবে এদের ক্ষেত্রে হবে জেড লেস দেন 1। অর্থাৎ সরাসরি ওপরের দিকে যে রেখাটা উঠতেছে এটাকে আমরা বলবো ধনাত্মক বিচ্যুতি, নিচে নামছে আবার উপরে উঠছে এটাকে বলবো ঋণাত্মক বিচ্যুতি। এবার ঘটনা হচ্ছে যে ভাই এই রেখাগুলো ওপরের দিকে যাচ্ছে, আবার কিছু রেখা প্রথমে নিচে নামছে তারপরে উপরে উঠছে, এটা কেন? তোমরা ভালোভাবে মনে রাখো, যে সকল গ্যাসের আণবিক ভর কম, যাদের আণবিক ভর কম তাদের ক্ষেত্রে আমরা পাবো এই যে জেড গ্রেটার দেন 1 বা ধনাত্মক বিচ্যুতি, আর যাদের আণবিক ভর বেশি তাদের ক্ষেত্রে আমরা পাবো জেড লেস দেন 1। তাহলে এখান থেকে খুব ভালোভাবে মনে রাখো মলিকুলার ওয়েট মানে আণবিক ভর যদি কম হয় তাহলে জেড গ্রেটার দেন 1 হয়ে যাবে। ঠিক আছে, জেড গ্রেটার দেন 1 মানে জিনিসটা কি? ধনাত্মক বিচ্যুতি। যদি কখনো মলিকুলার ওয়েট অনেক বেশি হয়ে যায় তখন আমরা বলে দিব ওইখানে ঋণাত্মক বিচ্যুত হয়েছে, ঋণাত্মক বিচ্যুত হলে জেড লেস দেন 1। এই বিষয়টা কেন হয় চলো আমরা একটু বোঝার চেষ্টা করি। আমি দুটো গ্যাস নিলাম, হাইড্রোজেন গ্যাস এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস। তোমরা একটু বোঝার চেষ্টা করো তো নিজে নিজে, কোন গ্যাসের বিচ্যুতি কোন রকম হবে? দুইটা গ্যাসের বিচ্যুতি কি সেম হবে? নিশ্চয়ই না। আণবিক ভর হাইড্রোজেন গ্যাসের খুবই কম, আর কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ক্ষেত্রে আণবিক ভরটা অনেক বেশি হয়। তাহলে এই গ্যাসের জন্য যে বিচ্যুতিটা পাওয়া যাবে সেটা ধনাত্মক, আর কার্বন ডাইঅক্সাইড গ্যাসের জন্য যে বিচ্যুতিটা পাবো সেটা হলো ঋণাত্মক। এখন ঘটনা হচ্ছে হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে আমাদের এই যে বিচ্যুতির মান ধনাত্মক হইলো কেন? রেখাগুলো সরাসরি ওপরের দিকে উঠতেছে কেন? এটা যদি আমরা একটু এক্সপ্লেন করি, এই হাইড্রোজেন গ্যাসের অণুগুলোর মধ্যে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল থাকে না। আচ্ছা, ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল কি? একাধিক অণুর মধ্যে যে আকর্ষণ বল থাকে সেই বলটাকে আমরা বলি ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল।
হাইড্রোজেন গ্যাসের আয়তন এবং হাইড্রোজেন গ্যাসের সাইজ খুবই ছোট হওয়ার কারণে আমরা যখন এই গ্যাসটাকে কম্প্রেস করার চেষ্টা করব, চারিদিক দিয়ে যখন প্রেসার দিব, আসলে রবার্ট বয়েল বলছিল যে প্রেসার দিলে কী হওয়ার কথা, গ্যাসের আয়তন কইমা যাওয়ার কথা, প্রেসার বাড়াইছো, প্রেসার বাড়াইলে গ্যাসের ভলিউম কইমা যাওয়ার কথা, কিন্তু অ্যাকচুয়ালি এরকম হবে না। এই যাদের মলিকুলার ওয়েট অনেক কম হয়, এ সকল গ্যাসের ক্ষেত্রে প্রেসার যখন বাড়ানো হয় এরা পরস্পর কাছে আসে না, বরঞ্চ এদের মধ্যে বিকর্ষণ বল কাজ করবে। এই অণুর নিউক্লিয়াস এই অণুর নিউক্লিয়াসকে বিকর্ষণ করবে, এই অণুর নিউক্লিয়াস এই অণুর নিউক্লিয়াসকে বিকর্ষণ করবে। এই বিষয়টা রিয়েল লাইফ অ্যানালজির সাহায্যে বোঝার চেষ্টা করো। দুজন বন্ধুর মধ্যে যদি অনেক ভালো সম্পর্ক হয়ে যায়, একটা সময় পরে সম্পর্কের ভাঙন ধরে, তারা নিজেদেরকে আর দেখতে পারে না, তারা সেপারেট হয়ে যায়। ঠিক তেমনি এই অণুর সাইজ অনেক ছোট হওয়ার কারণে এরা নিজেরা অনেক কাছে আসে, তুমি আবার বাইরে থেকে যখন অতিরিক্ত ফোর্স দিয়ে তাদেরকে কাছে আনার চেষ্টা করছো, ওরা আর কাছে আসবে না, বরঞ্চ ওরা পরস্পরকে রিপিল করবে, বিকর্ষণ করে পরস্পর থেকে দূরে সরে চলে যাবে। তো আলটিমেটলি কি ঘটনা ঘটলো দেখো, তুমি প্রেসার বাড়াইছিলা, প্রেসার বাড়াইলে ভলিউম কমার কথা, কিন্তু অ্যাকচুয়ালি এই ঘটনা ঘটবে না। প্রেসার বাড়াবা, এই ধরনের গ্যাসের ক্ষেত্রে ভলিউম বেড়ে যাবে। ভলিউম বেড়লে আলটিমেটলি কি হচ্ছে, প্রেসারও বাড়ানো হচ্ছে, ভলিউমও বাড়ানো হচ্ছে। পিভি এর মানটা কেমন হওয়ার কথা, তাহলে পিভি এর মান অটোমেটিক বেড়ে যাবে। এই জন্যই দেখো এই যে এই লেখচিত্রে যখন আমরা আণবিক ভর কম এমন কোনো গ্যাস নিয়ে এক্সপেরিমেন্টাল ডাটার উপর ভিত্তি করে এরকম রেখা ড্র করব, আণবিক ভর যাদের কম তাদের রেখাগুলো সরাসরি ওপরের দিকে উঠবে। এটার মূল কারণটা হলো প্রেসার যখন তুমি বাড়াইতেছো পিভি এর মান অটোমেটিক বেড়ে যাবে। ঠিক আছে, কেন বাড়ছে, কারণ প্রেসার বাড়াইলে আমাদের আয়তনটা কমার কথা, কিন্তু এই ধরনের গ্যাসের ক্ষেত্রে আণবিক ভর অনেক কম হওয়ার কারণে এদের আয়তনটা কমবে না, বরঞ্চ আয়তন বেড়ে যাবে, কারণ এদের মধ্যে কোনো ধরনের ভ্যান ডার ওয়ালস ফোর্স নাই। এবার দ্বিতীয় ধরনের গ্যাস নিয়ে আমরা যদি একটু ডিসকাস করি, কার্বন ডাই অক্সাইড গ্যাস, যার ভর অনেক বেশি ছিল। এই ধরনের গ্যাসের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কী হবে, এই ধরনের গ্যাসের ক্ষেত্রে ভ্যান ডার ওয়ালস ফোর্স আছে, গ্যাসগুলো সাইজ অনেক বড়, এরা একটু পরস্পর থেকে এরকম দূরে দূরে অবস্থান করে। ঠিক আছে, এবার পরবর্তীতে তোমরা যখন বাহির থেকে ফোর্স দিবা, চাপ দিবা, তখন গ্যাসগুলো একটা সার্টেন সময় পর্যন্ত, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পরস্পরের কাছে আসবে। ধরো ইনিশিয়ালি এরকম ছিল, তুমি যখন চাপ দিবা এরা সংকুচিত হয়ে অল্প জায়গার মধ্যে সীমাবদ্ধ হবে। ঠিক আছে, তাহলে প্রথম ঘটনাতে কি হচ্ছে, এক্সপেরিমেন্টালি দেখা যাচ্ছে প্রেসার বাড়াইলে ভলিউমটা কমে যাচ্ছে। এটা কেন, কারণ এদের মধ্যে ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন বল যেটা, সেটা অনেক বেশি হওয়ার কারণ হলো যাদের সাইজ বড় এদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে, যার কারণে এরা পরস্পর কাছে আসছে এবং ভলিউম কমে গেল। এবং ভলিউম কমে যাওয়ার পরে তুমি যদি আবার ফের এদেরকে প্রেশারাইজড করে চাপ কমানোর চেষ্টা করো, তখন এই ঘটনাটা আর ঘটবে না, মানে ভলিউমটা আবার কমবে না, বরঞ্চ ভলিউমটা আবার বাড়তে শুরু করবে। তাহলে ঘটনা কি হচ্ছে, প্রথমে আমরা যখন চাপ দিলাম এরা নিজেদেরকে আকর্ষণ করছে, করে কাছে চলে আসলো, ভলিউমটা কমে গেল। পরবর্তীতে আবার যখন আমরা চাপ দিচ্ছি ভলিউম আর না কমে পরস্পরকে বিকর্ষণ করে এরা অনেক দূরে অবস্থান করবে। তো তখন কেসটা কেমন হচ্ছে, প্রথমে চাপ বাড়াইছি, ভলিউম কমে গেছে, পরবর্তীতে আমরা যখন আরও বেশি চাপ দিব ভলিউমটা অ্যাকচুয়ালি না কমে এটা আবার বেড়ে যাবে। তাহলে ঘটনা কি হচ্ছে দেখো, প্রেসার বাড়ছে, ভলিউম কমছে, ভলিউম এত বেশি কমে যে পিভি এর মানটা আলটিমেটলি কমে যায়। এবার পরবর্তীতে কি হচ্ছে, একটা নির্দিষ্ট সময় যাওয়ার পরে যখন প্রেসার বাড়াইতেছো ভলিউম না কইমা ভলিউমটা আবার বাড়া শুরু করছে, তখন পিভি এর মানটা আলটিমেটলি বেড়ে যাবে। বুঝছো বিষয়টা? তো এখন লেখচিত্রটি আমরা আরেকবার একটু এক্সপ্লেন করার চেষ্টা করি। দেখো এই যে এই রেখাটি প্রথমে দেখো নিচের দিকে নামছে, এক্স অক্ষ বরাবর সামনের দিকে আগায় যাচ্ছ, পি এর মান বাড়ছে, পিভি এর মান প্রথমে দেখো আস্তে আস্তে কমছে, একটা নির্দিষ্ট পয়েন্টে আসার পর এটার কমে নাই, বরঞ্চ আবার বাড়া শুরু করছে। তো এই জিনিসটা আমরা তো এক্সপ্লেন করলাম যে তুমি যখন প্রেসার বাড়াইতেছিলা ভলিউম অনেক বেশি কমে যাচ্ছিল, যার ফলে পিভি এর মানটা কমে গেছে, নিচের দিকে নামতেছে। আবার পিভি এর মান কেন বাড়ছে, তুমি যখন আরও বেশি প্রেসার দিচ্ছ গ্যাসগুলো পরস্পরের কাছে না আসা, বরঞ্চ পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে, আর পরস্পর থেকে দূরে সরে যাওয়ার কারণে ভি এর মান আবার অনেক বাড়া শুরু করে। ভি এর মান বাড়ছে মানে কি, পিভি এর মানটা আলটিমেটলি আবার বাড়া শুরু করবে, এই জন্য গ্যাসগুলো উপরের দিকে উঠছে। এখন ঝামেলাটা হচ্ছে ভাই যে আমরা বুঝলাম যে যাদের ভর বেশি তাদের ক্ষেত্রে এই ধরনের বিচ্যুতি আসবে, যাদের ভর কম তাদের ক্ষেত্রে এই যে রেখাগুলো ওপরের দিকে আসবে, ধনাত্মক বিচ্যুতি। এখন কথা হচ্ছে যে ভাই সব ধরনের গ্যাস যাদের আণবিক ভর কম তাদের ক্ষেত্রে কি সেম রেখা পাওয়া যাবে না? দেখো হাইড্রোজেন এবং হিলিয়ামের মধ্যে যখন আমরা কম্পারিজনটা করব, হিলিয়ামের আকার খুব ছোট, হিলিয়াম পর্যায় সারণীর ডানে আর হাইড্রোজেনটা পর্যায় সারণীর বামে, বাম থেকে ডানে গেলে আকার ছোট হয়। কিন্তু তো যার আকার ছোট তাদের মধ্যে ভ্যান ডার ওয়ালস ফোর্স কম, আর যার আকার বড় তাদের মধ্যে ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি। এখন হাইড্রোজেন এবং হিলিয়াম দুইজনের আকারই তো ছোট, এখন যদি তুমি এদের মধ্যে আবার কম্পারিজন করো, এদের মধ্যে হাইড্রোজেনের আকারটা বড় আর হিলিয়ামের আকারটা ছোট,
যার আকার ছোট হবে তার বিচ্যুতি কম, আর যার আকার বড় হবে তার বিচ্যুতি বেশি। এটা মাথার মধ্যে একদম গেঁথে নাও। হোক ধনাত্মক বিচ্যুতি বা হোক ঋণাত্মক বিচ্যুতি, যাদের আকার বড় বা সাইজ বড়, মলিকুলার ওয়েট বেশি, এদের ক্ষেত্রে বিচ্যুতিটা কেমন হবে? বিচ্যুতিটা বেশি হবে। আর যাদের আকার ছোট তাদের ক্ষেত্রে বিচ্যুতিটা কম হবে। আচ্ছা, তোমরা একটু বোঝার চেষ্টা করো তো। এই যে এইটা ছিল আদর্শ গ্যাসের জন্য, এই যে এই রেখাটা এক্স অক্ষের সমান্তরাল, এখানে আমরা ধনাত্মক বিচ্যুতি দেখাইছি দুইটা রেখা দ্বারা, প্রথম রেখা দ্বিতীয় রেখা। আমি বলে দিলাম একটা হাইড্রোজেন গ্যাস, অন্যটি হিলিয়াম গ্যাসের জন্য। কোন গ্যাসের জন্য কোনটি হবে একটু বোঝার চেষ্টা করো। আমরা বলেছি হিলিয়াম গ্যাসের আকার ছোট, যার আকার ছোট তার বিচ্যুতি কি হবে? কম। আর যার আকার বড় তার বিচ্যুতি বেশি। এখন বিচ্যুতি কার বেশি কার কম কিভাবে বুঝবো? এই যে এই সরল রেখা থেকে নতুন যে রেখাগুলো উৎপন্ন হচ্ছে, যে রেখা যত দূর দিয়ে যাবে তার বিচ্যুতি তত বেশি। এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে এই রেখাটি অনেক দূর দিয়ে গেছে, ওপরে আসে, তাহলে এইটার বিচ্যুতি বেশি হয়েছে। বিচ্যুতি বেশি কার হবে? যার ভর বেশি। এখানে হাইড্রোজেনের ভর বেশি, এবং হাইড্রোজেনের ভর বেশি বলবো না আমি, হাইড্রোজেনের সাইজটা বড় আর হিলিয়ামের সাইজটা ছোট। দুইজনের মধ্যে কম্পারিজন করলে দেখা যাচ্ছে হাইড্রোজেনের সাইজটা বড় হওয়ার কারণে এর বিচ্যুতি বেশি, হিলিয়ামের সাইজটা ছোট হওয়ার কারণে বিচ্যুতি একটু কম হয়েছে। ওভারঅল দুইজনের বিচ্যুতি ধনাত্মক। এবার আরও একটু জিনিস বোঝার চেষ্টা করো। আমরা ধরো ঋণাত্মক বিচ্যুতি দেখাইতেছি দুইটা গ্যাসের জন্য, একটা হলো মিথেন গ্যাস আর একটা হলো আমাদের ধরো অ্যামোনিয়া গ্যাস। আচ্ছা, মিথেন গ্যাস এটা হলো CH4 এবং আমরা নিলাম অ্যামোনিয়া গ্যাস NH3, অথবা তোমরা কার্বন ডাইঅক্সাইড নিতে পারো, আমি এখানে কার্বন ডাইঅক্সাইড নিলাম। এই দুইটা গ্যাসের আণবিক ভর অনেক বেশি। এখন প্রশ্ন হলো কার বেশি কার কম? দেখো তো এইখানে দুইটারই আণবিক ভর বেশি তুলনামূলকভাবে, কিন্তু এদের মধ্যে আবার তোমরা কম্পারিজন করবা। মিথেনের আণবিক ভর কত? 16, কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত? 44। এই দুইটা গ্যাসের ক্ষেত্রে আমরা ঋণাত্মক বিচ্যুতি পাবো, কিন্তু দুইটার রেখা একরকম হবে না। কারো রেখা একটু বেশি নিচের দিকে নামবে, কারো রেখা একটু কম নিচের দিকে নামবে। বেশি নামবে মানে কি? বিচ্যুতি বেশি। কম নামবে মানে হচ্ছে বিচ্যুতি কম। আচ্ছা, এখানে মিথেনের আণবিক ভর কম হওয়ার কারণে এদের যে ঋণাত্মক বিচ্যুতিটা পাওয়া যাবে এইটার পরিমাণ একটু কম হবে, অর্থাৎ এই যে মূল যে রেখাটা আমরা পাইছি আদর্শ গ্যাসের জন্য সেখান থেকে একটু নিচের দিকে আসবে, খুব বেশি যাবে না। কিন্তু কার্বন ডাইঅক্সাইড গ্যাসের জন্য তোমরা এই এক্সপেরিমেন্টটা যদি করো, তাহলে এটার আণবিক ভর এবং সাইজ অনেক বেশি হওয়ার কারণে বিচ্যুতি বেশি হবে, যার কারণে নিচের রেখাটা এটা হবে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের জন্য, আর এর ওপরের দিক দিয়ে যে রেখাটা গেছে এটা হবে মিথেন গ্যাসের জন্য। আশা করি জিনিসটা বুঝাইতে পারছি। সো ওভারঅল জিনিসটাকে আমি যদি রিক্যাপ করি, আমরা পড়লাম অ্যামাগা লেখচিত্র। অ্যামাগা লেখচিত্রে আমরা বোঝাইতেছি একটা আদর্শ গ্যাস থেকে বাস্তব গ্যাস কতটুকু বিচ্যুতি হচ্ছে। বিচ্যুতি দুই ধরনের হইতে পারে, ধনাত্মক বিচ্যুতি, ঋণাত্মক বিচ্যুতি। যে রেখাগুলো সরাসরি উপরে উঠছে সেটা ধনাত্মক বিচ্যুতি, যারা নিচে নামছে আবার উপরে উঠছে এইটার ক্ষেত্রে আমরা পাচ্ছি ঋণাত্মক বিচ্যুতি। বুঝছো বিষয়টা? ধনাত্মক বিচ্যুতি কাদের হবে? যাদের আণবিক ভর কম। আর ঋণাত্মক বিচ্যুতি কাদের জন্য হবে? যাদের আণবিক ভর অনেক বেশি। এবার এই ধনাত্মক বিচ্যুতি সবার ক্ষেত্রে এবার সেম হবে না, কারো একটু কম হবে, কারো বেশি হবে। এটা কিভাবে আমরা ডিফাইন করব? যাদের আণবিক ভর কম এদের মধ্যে আমরা আবার চিন্তা ভাবনা করব সাইজ কার বড়, সাইজ কার ছোট। যার সাইজ বড় সেটার বিচ্যুতি বেশি, যার সাইজ ছোট একটু তার বিচ্যুতি কম হবে। আবার আণবিক ভর যাদের বেশি, যেমন মিথেন এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এদের ক্ষেত্রেও বিচ্যুতি হবে, বিচ্যুতিটা ঋণাত্মক। এই ঋণাত্মক বিচ্যুতির পরিমাণ আবার ডিপেন্ড করবে এই দুইটা গ্যাসের সাইজের উপর। যেই গ্যাসের সাইজ বড় তার বিচ্যুতি বেশি হবে, আর যেই গ্যাসের সাইজ কম তার বিচ্যুতি কম হবে। এটা ডিপেন্ড করে ভ্যান ডার ওয়ালস ফোর্সের উপর। ভ্যান ডার ওয়ালস ফোর্সের উপর এই জিনিসটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে। ঠিক আছে? সো ওভারঅল আজকের লেকচারটি মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো লেকচারে। আল্লাহ হাফেজ।